আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাপাড়া পিজিএম মসজিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু কাকে বলে এটা প্রথমেই জানার দরকার। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থকে ভাঙলে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা তাকে পরমাণু বলে। আমি একটা পরমাণুর গঠন এখানে চিত্রে দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করো। পরমাণুটা গঠনটা অনেকটা চিত্রের মতো। পরমাণুর মাঝখানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এই যে মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন, আর পরমাণুর মধ্যে আর থাকে ইলেকট্রন থাকে কক্ষপথে। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো কক্ষপথ থাকে। এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে নিউট্রন আর প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে, এবং এটার সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে অবস্থিত। আর ইলেকট্রন হলো হালকা, যেটা ভ্রমণরত অবস্থায় নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পরমাণুর গঠন আমরা জানতে পারলাম। পরমাণুকে ভাঙলে তিনটা কণিকা পাওয়া যায়, যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এই তিনটি কণিকা নিয়েই পরমাণু গঠিত। দেখো, পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। পরমাণুর গঠন আমরা জানতে পারলাম। তারপর পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হলো কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে, এই প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। যেমন এখানে একটা পরমাণুর গঠন দেখিয়েছি। এই পরমাণুটার মধ্যে প্রোটন আছে, সবুজ রঙের প্রোটন। আগে নিউট্রনগুলোকে নীল রঙের দ্বারা চিহ্নিত করা হয়েছে। সবুজ রঙের আছে 2টি, তার মানে প্রোটন আছে 2টি, নিউট্রন আছে নীল রঙের 2টি। তাহলে এইখানে এই পরমাণুটার মধ্যে 2টি প্রোটন রয়েছে, সুতরাং এটার পারমাণবিক সংখ্যা হইল 2। এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা 2। তাহলে পারমাণবিক সংখ্যা, আশা করি তোমরা একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা বের করতে পারবে। মানে প্রোটন সংখ্যা জানতে পারলে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা জানতে পারবে। তারপর আমরা এটা জানবো ভর সংখ্যা। পরমাণুর ভর সংখ্যা ভর সংখ্যা হলো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা মিলে হবে ভর সংখ্যা।
প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। এখানে প্রোটন আছে 2টি প্লাস নিউট্রন আছে 2টি, ভর সংখ্যা হবে 4টি। কোনো পরমাণুতে ওই পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যা কাকে বলে আশা করি তোমরা বলতে পারবে। আমি আবারও বলি, কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। এবং এই পরমাণুটার, এই যে পরমাণুটা দেওয়া আছে, এই পরমাণুটার প্রোটন সংখ্যা হইল 2টি এবং নিউট্রন সংখ্যা হইল 2টি। এই পরমাণুটার ভর সংখ্যা হইল 4। আশা করি তোমরা এটা গণিতের মতো যোগ করে নিবা। প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো ভর সংখ্যা। আশা করি তোমরা ভর সংখ্যা বাইর করতে পারবে। একটা পরমাণু নিউট্রন এবং নিউট্রন সংখ্যা জানা থাকলে এবং প্রোটন সংখ্যা জানা থাকলে ওই পরমাণুটার ভর সংখ্যা জানতে পারবে, বের করতে পারবে। আর একটা জিনিস খেয়াল রাখা দরকার যে একটা পরমাণুতে প্রোটন যতটা থাকে ততটা ইলেকট্রন থাকবে। যে কোনো পরমাণুতে যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন থাকবে, আর নিউট্রন সংখ্যা কম বেশি থাকতে পারে। নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার কমও থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। আইসোটোপ, দেখো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হইল একই মৌলের পরমাণুতে যদি বিভিন্ন পরমাণু থাকে, একই মৌলের পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাহলে ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলা হয়। যেমন কোনো পরমাণুতে নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকতে পারে। যেমন উদাহরণস্বরূপ একটা হাইড্রোজেন, এটা হলো একটা হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু, এইটাও হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর মধ্যে খেয়াল করো তোমরা, এখানে এটার মধ্যে প্রোটন আছে 1টি, ইলেকট্রনও আছে 1টি, কিন্তু এই পরমাণুটার মধ্যে কোনো নিউট্রন নাই। তাহলে নিউট্রন না থাকাতে এইখানে প্রোটন 1টি, নিউট্রন নাই, 0। তাহলে ভর সংখ্যা হইব 1। তাহলে ভর সংখ্যা পাইলাম 1। আবার এইটাও হাইড্রোজেনের একটা পরমাণু, এইটার মধ্যে প্রোটন হইল 1টি আর নিউট্রন হইল 1টি। তাহলে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হইল 2। এটার ভর সংখ্যা হইল 2। আবার হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার মধ্যে এটার পরমাণুটার মধ্যে প্রোটন আছে 1টি, নিউট্রন আছে 2টি। তাহলে ভর সংখ্যা হইল, এটার সমষ্টি প্রোটন এবং নিউট্রনের সমষ্টি 1 + 2 = 3। তাহলে একই পরমাণু যেমন হাইড্রোজেন পরমাণু, তাদের মধ্যে নিউটনের ভিন্নতার কারণে এটার মধ্যে নিউটন নাই, এটার মধ্যে নিউটন 1টি, এটার মধ্যে নিউটন হইল 2টি। তাহলে নিউটন সংখ্যা কম বেশি হওয়ার কারণে এদের ভর সংখ্যাও কম বেশি মানে পরিবর্তন হয়। এই ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হাইড্রোজেনের যে প্রথম যে হাইড্রোজেনটা,
এইটার মধ্যে প্রোটন হলো একটি, নিউট্রন নাই। এই হাইড্রোজেনটারে বলা হয় প্রোটিয়াম, এটার নাম হলো প্রোটিয়াম। তারপরে দ্বিতীয় চিত্রের মধ্যে হাইড্রোজেনের মধ্যে একটি হলো প্রোটন, আবার নিউট্রন হলো একটি, এটার ভর সংখ্যা হলো 2, এটার নাম হলো ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। আর 3 নম্বরে যে হাইড্রোজেন পরমাণুটা, এটার মধ্যে প্রোটন হলো একটি, নিউট্রন হলো 2টি, ভর সংখ্যা হলো এদের সমষ্টি 3, ভর সংখ্যা হলো 3। এই যে পরমাণুটা, এটার নাম হলো ট্রিটিয়াম। তাহলে এখানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টি আইসোটোপ এখানে, প্রথম হলো প্রোটিয়াম, দ্বিতীয়টা হলো ডিউটেরিয়াম, তৃতীয়টা হলো ট্রিটিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আইসোটোপ কাকে বলে এটার সংজ্ঞা দিতে পারবে এবং ব্যাখ্যাও তোমরা করতে পারবে। তাহলে এই যে আইসোটোপ, এই আইসোটোপগুলো কি কাজে লাগে, এই আইসোটোপগুলো কোথায় কোথায় ব্যবহার হয়। আইসোটোপ থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়। এই তেজস্ক্রিয় রশ্মিসমূহ ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের ক্ষতিকর জীবাণু এবং কীটপতঙ্গ এরা ধ্বংস করতে পারে। এই জন্য এগুলা বিভিন্ন জায়গায় এদের ব্যবহার রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আইসোটোপ ও এর ব্যবহার। আইসোটোপ হলো, আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়, কারণ আইসোটোপ হলো তেজস্ক্রিয় পরমাণু। এই তেজস্ক্রিয় পরমাণু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে ভাইরাস জনিত অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে। কৃষি জমিতে বিভিন্ন পোকামাকড় ফসলকে নষ্ট করে ফেলে। এই পোকামাকড় ধ্বংস করার জন্য আইসোটোপ দিয়ে তৈরি বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়। ব্যবহার করার ফলে এগুলা ক্ষতিকর কীটপতঙ্গকে ধ্বংস করে, ফলে ফসল উৎপাদন ভালো হয়, অর্থাৎ ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে রক্ষা পাওয়া যায়। চিকিৎসা ক্ষেত্রে এই জন্য এই আইসোটোপ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য, ফলমূল, এগুলা ভাইরাস, ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে। এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাদ্যদ্রব্যের মধ্যে যদি আইসোটোপ, মিশ্রিত আইসোটোপ দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করা হয়, তাহলে এগুলা ক্ষতিকর যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলাকে ধ্বংস করে এবং খাদ্যদ্রব্য অনেক সময় এটাকে নিরাপদে রাখা যায়, ভালো রাখা যায়, অনেক দিন ভালো থাকে। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজেও আইসোটোপ ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আইসোটোপের ব্যবহার বিভিন্ন জায়গায় রয়েছে। আইসোটোপ ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে অনেক ব্যবহার রয়েছে এটা, এবং কৃষিকাজে ব্যবহার রয়েছে আমরা পেয়েছি, এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপ ব্যবহার করা হয় ভূতাত্ত্বিক গবেষণা কাজেও আইসোটোপ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরমাণু সম্পর্কে
জানতে পারলাম পরমাণুর যে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু অর্থাৎ আইসোটোপ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই যে পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা কোনো পরমাণুর মধ্যে নাই, কোনো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা 1, কোনোটাতে 2, কোনোটাতে 3, এইভাবে পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা 100-100-র উপরেও আছে। তার মানে পরমাণুর মধ্যে প্রোটন যত, ইলেকট্রন তত। মানে প্রোটন সংখ্যা বেশি থাকলে ইলেকট্রন সংখ্যাও বেশি থাকবে। তো ইলেকট্রনগুলা এই পরমাণুর মধ্যে কোথায় অবস্থান করে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে। একটা পরমাণুর চিত্র দেখি, গঠন চিত্র। তোমরাও সাথে সাথে এটা আঁকো, কারণ না আঁকলে এটা সম্পর্কে ধারণা ভালো লাভ করতে পারবে না। আমি পরমাণুর একটা সেল আঁকলাম, তারপরে আরো একটা সেল, দ্বিতীয় সেল, তারপরে তৃতীয় সেল। এগুলা এক একটা সেল বা কক্ষপথ নামে পরিচিত। আমি 3টা কক্ষপথ এখানে দেখাইলাম। 3টা কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে তা যদি জানতে পারো, আশা করি তোমরা এটা সম্পর্কে ইলেকট্রন বিন্যাসের ধারণা পেয়ে যাবে এর মধ্য থেকে। পরমাণুর এই যে নিউক্লিয়াসটা আগেও ওইটার মধ্যে দেখানো হয়েছে, থাকে ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা পরমাণু, এই যে পরমাণুর গঠন, এই পরমাণুটার মাঝখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে এই যে এখানে দেখানো হয়েছে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন থাকে এটার কক্ষপথে। তো ইলেকট্রনের যে সূত্র অনুসারে এটার ইলেকট্রন বিন্যাসটা এরকম 2n²। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন, প্রথম কক্ষপথে ইলেকট্রন, ইলেকট্রন সমান হবে 2 ইন্টু n এর মান 1 এর উপর স্কোয়ার। তার মানে 2 ইন্টু 1, 2 প্রথম সেল বা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। এই যে প্রথম সেলে ইলেকট্রন হবে 2টি, তারপর দ্বিতীয় সেলে ইলেকট্রন বা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 2n²। তাহলে এখানে n এর মান হইব 2, এটার উপরও স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 × 2 = 4
তারপরে 4 দুগুণে 8। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 8টি। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন 8টি, এখানে 2টি, তারপরে 2টি, 4টি, 4 আর 2 6টি, তারপরে 2টি, হলো 8টি। তারপরে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 2n স্কোয়ার। n এর মান হইল 3, এটার উপর স্কোয়ার, 3 তিরিকা 9, 9 দুগুণে 18। এই যে 18টি ইলেকট্রন, এই যে 2টি, তারপর 2টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিন্যস্ত অবস্থায় থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়েছো, এবং যে কোনো পরমাণুর ইলেকট্রন জানা থাকলে তোমরা ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারবে। এরকম তোমরা তোমাদের বইয়ের 61 পৃষ্ঠার মধ্যে দেখতে পাবে। এখানে পরমাণু আছে 18টি পরমাণু, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এবং এর ইলেকট্রন বিন্যাস দেখানো আছে, কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে কয়েকটা দেখানো আছে। বাকিগুলা তোমরা নিজে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা নিজেরা বাইর করতে পারবে কোন পরমাণু কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমার আজকের ক্লাস এখানেই শেষ করতে হয়। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।